আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ শাহরিয়ার হোসেন, পড়াশোনা করছি রুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকের লেকচারে আমরা যা শুরু করতে যাচ্ছি তা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র দিয়ে। এটা আমাদের আগের দিনের লেকচারেরই পড়া, শুধুমাত্র এখানে একটু ঘুরে বেঁচে বলা হয়েছে। তো আমরা পরে জিনিসটা কী লিখছি আমি, দুটি বস্তু বা সংস্থা যদি পৃথক পৃথকভাবে একটি তৃতীয় বস্তু বা সংস্থার সঙ্গে তাপীয় সাম্যে থাকে, তবে বস্তু বা সংস্থা দুটি নিজেরাও পরস্পরের সঙ্গে তাপীয় সাম্যে থাকবে। জিনিসটা বুঝি নেই। ধরো আমার এ আর বি দুইটা বস্তু, এ আর বি দুইটা পরস্পরের সঙ্গে তাপীয় সাম্যাবস্থায় আছে। যেমন এখানে টিএ আর টিবি সমান। ধরো টি আমার 20 ডিগ্রি সেলসিয়াস, টিবিও আমার 20 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু তাপমাত্রা সেম, তাই তারা পরস্পরের সঙ্গে তাপীয় সাম্যাবস্থায় আছে। আমি আবার দেখি আমার বি আর সি এই দুইটা বস্তু আবার পরস্পরের সঙ্গে তাপীয় সাম্যাবস্থায় আছে। তবে আমার এ আর সি এই দুটো কিন্তু পরস্পরের সঙ্গে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। কারণ কি? আমার এ আর বি তাপীয় সাম্যাবস্থায় ছিল কারণ তাদের পরস্পরের যে তাপমাত্রা তা সেম ছিল। বি আর সিও পরস্পরের সঙ্গে তাপীয় সাম্যাবস্থায় যেহেতু আছে, তো আমার টিসি, এই টিসিটাও কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে। যেহেতু টিসি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তো আমার এ আর সি এই দুটো কিন্তু পরস্পরের সঙ্গে তাপীয় সাম্যাবস্থায় আছে। আমাদের প্রথম সূত্রে, মানে প্রথম না, শূন্যতম সূত্রের পড়াটা এতটুকুই। আমাদের নেক্সট স্লাইডে আছে কি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ধারণা। তো এটা আমার জানার আগে আমি একটা ঘটনা দেখে আসি। ধরো আমার কাছে একটা হিটার আছে। তো হিটারের ধরো এটা হচ্ছে রোদ, হিটারের রোদ এইটা। তো হিটারের যদি সার্কিটটা আমি একটু আঁকি, এটা আমার পজিটিভ টার্মিনাল, এটা আমার নেগেটিভ টার্মিনাল, দুটা যুক্ত করে দিলাম, এটা পজিটিভ এটা নেগেটিভ। তো আমার তড়িৎ প্রবাহ এদিক দিয়ে হবে আই। আর এটা হচ্ছে আমার আর রোধ। তো আমার কাছে একটা বিকার আছে। ধরো বিকারটা এরকম, বিকারটা এরকম, আর এখানে এম ভরের পানি আছে। এখন এখানে যে আমার তড়িৎ শক্তিটা, আমরা জানি কি হিটারের যে রেজিস্ট্যান্সটা অনেক বেশি, তো এখান দিয়ে যখন তড়িৎ শক্তিটা চলে যায় পাস করে, তখন আমার অনেক পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয়। তো আমার এই তাপ শক্তিটা কিসে কাজে লাগতেছে? আমার এই এম ভরের পানিকে উত্তপ্ত করতে কাজে লাগতেছে। অর্থাৎ আমার যে তড়িৎ শক্তিটা ওটা তাপ শক্তিতে রূপান্তরিত হইতেছে। তো আমি এখান থেকে একটা সম্পর্ক দাঁড় করাতে পারি যে যন্ত্র তড়িৎ শক্তিটা ইজ ইকুয়াল টু পানিকে উত্তপ্ত করার জন্য তাপ শক্তি। তো আমি যদি আমার ওই উপরের স্লাইডটায় চলে যাই, এখানে বিজ্ঞানী জুল বলছে তাপ শক্তিকে কাজে বা যান্ত্রিক শক্তিতে এবং যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করলে তাপ ও যান্ত্রিক শক্তি অথবা কাজ পরস্পরের সমানুপাতিক হবে। আমার কাজ ডাব্লিউ, তাপ শক্তি কিউ, অর্থাৎ ডাব্লিউ সমানুপাতিক কিউ। তো আমাদের জুল সাহেব করছে কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে কিউ, অর্থাৎ আমার সমানুপাতিক চিহ্নটা উঠাইয়া একটা কনস্ট্যান্ট দিছে, যে কনস্ট্যান্টটার নাম হচ্ছে জুলের ধ্রুবক। এখন অনেক আগে না তাপ শক্তিটাকে ক্যালোরি দ্বারা প্রকাশ করা হতো। ক্যালোরি 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 দ্বারা প্রকাশ করা হতো। তো এই ক্যালোরিকে না আবার পরবর্তীতে তারা জুলে নিয়ে যেত। তো তার কাছে এটা ঝামেলা মনে হয়েছে, এই কারণে সে একটা এই ধ্রুবক বার করছে যার একক ছিল জুল পার ক্যালোরি। অর্থাৎ আমার যে কিউটা এটা ছিল ক্যালোরিতে, সে যদি এই জুল পার ক্যালোরি ইন্টু ক্যালোরি গুণ করে, তো আমার এই দুইটা কিন্তু কাটা চলে যায়, তো আমার ফাইনাল প্রোডাক্টটা আসে জুলে। কিন্তু আমরা বর্তমানে এই জিনিসটা করি না, আমরা সম্পূর্ণ কাজটাকে জুলে প্রকাশ করে থাকি। অর্থাৎ মনে মনে আমার এখানে কিউর সাথে হয়তো ক্যালোরি যুক্ত আছে, কিন্তু আমরা সেটা এখন আর হিসাব করি না, ওইটা আগে থেকে আমরা হিসাব করে রাখি, ওইটা আমরা জুলেই প্রকাশ করে থাকি। তো হয়তো আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ধারণাটা পাইলাম। আমাদের নেক্সটের যে স্লাইড সেটাতে আছে সিস্টেম। সিস্টেম কি? সিস্টেম হচ্ছে মহাবিশ্বের সেই ক্ষেত্র যা পরীক্ষা নিরীক্ষায় বিবেচনা করা হয়। ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিই।
আমার কাছে একটা বেলুন আছে, আমি বেলুনে একটা পাইপ দিয়ে অনেকগুলা গ্যাস ঢুকাইলাম। তো আমাকে একজন বলল, তুমি পর্যবেক্ষণ করো যে গ্যাসটা কী কাজে লাগতেছে এবং গ্যাসের কারণে কেন বেলুনটা ফুলতেছে। তো আমি গ্যাস নিয়ে যেহেতু কাজ করতেছি, সরি এটা কিউ দিয়ে ফেলছি, এটা আসলে কিউ না, এটা হবে গ্যাস। গ্যাস, যে এই গ্যাসটা নিয়ে আমি যেহেতু কাজ করতেছি, এই গ্যাসটা হয়ে গেছে আমার সিস্টেম। আর যেহেতু আমি পাইপ দিয়ে, ধরো একটা পাইপ দিয়ে আমি গ্যাসটা এই বেলুনে ঢুকাইছি, তো এই পাইপটা কিন্তু আমার সিস্টেমের অন্তর্ভুক্ত হয়ে গেল। আর যে বেলুনের মধ্যে আমি যে গ্যাসটা ঢুকাইছি, এই বেলুনটাও কিন্তু আমার সিস্টেমের অন্তর্ভুক্ত হয়ে গেল। অর্থাৎ সিস্টেম, আমরা বুঝলাম যে সিস্টেমটা আসলে কি। আমি মহাবিশ্বে কোনো একটা জিনিস নিয়ে যদি পর্যবেক্ষণ করি, ওই জিনিসটা কি হইতেছে, কি পরিবর্তন হইতেছে, কি চেঞ্জ হইতেছে, ওইটা হচ্ছে সিস্টেম। তো সিস্টেম তিন প্রকার। আমি এখানে নিচে সুন্দর করে একটা ছক এঁকে দিছি। সিস্টেম তিন প্রকার: মুক্ত, বদ্ধ, বিচ্ছিন্ন। মুক্ততে কি হয়? মুক্ততে হয় ভর ও শক্তি উভয় স্থানান্তর সম্ভব। ধরো তোমার কাছে একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারে কোনো পিস্টন নাই। ইঞ্জিনে যে সিলিন্ডার থাকে, সিলিন্ডারে পিস্টন থাকে, এই পিস্টন নাই। তো তোমার এখানে অনেকগুলা গরম উত্তপ্ত পানি আছে, পানি উত্তপ্ত। তো উত্তপ্ত হওয়ার কারণে কিছু পরিমাণ পানি কিন্তু ভাইয়া, যেহেতু উপরে কোনো পিস্টন নাই, কোনো ঢাকনা নাই, অনেকগুলা পানি বাষ্পাকারে উপরে চলে যেতেছে। এবং যে তাপ শক্তিটা, এটা বাইরে বিকৃত হইতেছে। এবং একটা সময় এই সম্পূর্ণ সিস্টেমটা ঠান্ডা হয়ে যাবে এবং কিছু পরিমাণ পানি যেহেতু উত্তপ্ত হয়ে বাষ্প হয়ে চলে গেছে, তো আমার একটা ভর স্থানান্তর হয়ে গেছে এবং আমার যে তাপ শক্তিটাও পরিবেশের সাথে মিলিয়ে গেছে। তো আমার যে মুক্ত সিস্টেমটা এটা বোঝায়। বদ্ধ সিস্টেম, ধরো তোমার কাছে এখন একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারে একটা পিস্টন আছে এবং অনেক গ্যাস আছে। তো তুমি করলা কি, নিচে দিয়া আগুন দিলা। ধরো মোমবাতি আছে, মোমবাতি দিয়ে তুমি আগুন দিলা। আগুন দেওয়ার কারণে যে তাপ শক্তিটা এটা গ্যাসের মধ্যে পাস হবে। গ্যাসে পাস হওয়ার কারণে গ্যাসের যে অভ্যন্তরীণ শক্তি সেটা বৃদ্ধি পাবে। এই অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি পাওয়ার কারণে আমার যে এই একটা বল, গ্যাস কর্তৃক প্রযুক্ত বল, এটা উপরের দিকে ধাক্কা দিবে, এই পিস্টনটাকে ধাক্কা দিবে। তো আমার এখানে একটা যান্ত্রিক শক্তি উৎপন্ন হইলো। এই যান্ত্রিক শক্তি দিয়েও তুমি যে কোনো কাজ করলা। তো এখান থেকে আমরা কি বুঝলাম, যে আমার যে গ্যাসের ভর ভরের জায়গায় আছে, শুধুমাত্র একটু শক্তি বাড়ছে এবং সেই শক্তিটা অন্য আরেকটা জায়গায় আমি ট্রান্সফার করে দিলাম। অর্থাৎ আমার এখান থেকে শক্তি গেছে, ভর যায় নাই, ভর ভরের জায়গায় আছে। এবং আমি একটা বিচ্ছিন্ন সিস্টেম নিয়ে যদি বলি, বিচ্ছিন্ন সিস্টেমে তোমার কাছে সিলিন্ডারও আছে, পিস্টনও আছে, নিচে গ্যাসও আছে। কিন্তু এবার কিন্তু এবার আমার যে বাইরের আবরণটা, এই সিলিন্ডারের আবরণটা হচ্ছে আমার একটা, ধরো কুপরিবাহী আবরণ। এই কুপরিবাহী আবরণের কারণে আমি যদি এখানে তাপ দেই, আমার তাপ পাস হইতেছে না গ্যাসের দিকে, গ্যাস তাপ শক্তিটা পাইতেছে না। অর্থাৎ এই গ্যাসটা প্রসারণ হবে না এবং উপরে কোনো একটা বল এটা দিতে পারবে না, যার জন্য পিস্টনটা উপরে উঠবে না, নিচেও নামবে না, যেমনটা তেমনই স্থির থাকবে। এখানে আমার শক্তিরও স্থানান্তর হইতেছে না, এখানে আমার ভরেরও কোনো স্থানান্তর হইতেছে না। এটা হচ্ছে আমার বিচ্ছিন্ন সিস্টেম। আমরা বুঝতে পারছি সিস্টেমটা কি হয়তো। তো আমরা নেক্সটে চলে যাই, গ্যাসের অভ্যন্তরীণ শক্তি। এখন আমরা একটা জিনিস, যারা আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10 পড়ি নাই, এখন এটা নিয়ে মাথা ব্যথা করা লাগবে না, জাস্ট একটা জিনিস মাথায় রাখো, যে গ্যাসের গতিশক্তি মানে, ধরো আমি এখানে মার্ক করে দিই, গ্যাসের গতিশক্তি মানে ইজ ইকুয়াল টু F/2 nRT। এফ মানে স্বাধীনতার মাত্রা। এই জিনিসটা মাথায় রাখো। এবং আমি একটু ছোট আলোচনা করি। গ্যাসের না নিজের কোনো বিভব শক্তি নাই, কারণ চ্যাপ্টার 10-এ আমাদের কিছু গ্যাসের স্বীকার্য আছে, যে গ্যাস এমন একটা জিনিস যেটা কোনো আকর্ষণ বিকর্ষণ নাই। গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো প্রকার আকর্ষণ বিকর্ষণ নাই। গ্যাসগুলো শুধু এখান থেকে এখানে ছুটাছুটি করতে থাকে। ধরো আমার এখানে একটা পাত্র আছে, পাত্রে এখানে অনেকগুলো কণার গ্যাস আছে। ধরো এই গ্যাসটা এদিক দিয়া
এই গ্যাসের কণাটা এদিক দিয়ে ছোটাছুটি করতেছে, এই কণাটা এদিক দিয়ে ছোটাছুটি করতেছে, শুধু ছোটাছুটি করতেছে এবং পাত্রের গায়ে শুধু ধাক্কা লাগতেছে এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতেছে। তো এখানে শুধুমাত্র তারা ছোটাছুটি করতেছে, তাদের মধ্যে যেহেতু কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, তা এখানে কোনো প্রকারের বিভব শক্তি নাই। তো তাদের যে টোটাল এনার্জিটা, শুধু টোটাল এনার্জিটা হবে তাদের গতিশক্তি, বিভব শক্তি থাকবে না। তো এখান থেকে না আমরা আসলে গ্যাসের যে অভ্যন্তরীণ শক্তির ধারণাটা আসে, যেহেতু আমার এখানে কোনো বিভব শক্তি নাই, বিভব শক্তি জিরো, তো আমার টোটাল এনার্জিটা, তো আমার টোটাল এনার্জিটা ই কে হয়, সরি, ই কে হয়, টোটাল এনার্জিটা হয় ই কে। তো আমার গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তিটা আসলে দাঁড়ায়, আমরা অন্তস্থ শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করি, এটা হবে F/2 nRT। এখন একটা জিনিস কি, আমার এখানে আমি একটা পিস্টন আর একটা সিলিন্ডার এঁকে রাখছি, এখানে আমার অনেকগুলা গ্যাসের অণু আছে। এখন আমার এখানে ধরো টি স্থির, টি স্থির, আমি যদি এখানে আমার পিস্টনটা একটু উপরে উঠাই, যদি আমি গ্যাসের আয়তনটা বাড়াই, তাহলে কিন্তু আমার গ্যাসের কোনো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হইতেছে না। কারণ কি, টি স্থির, এই জিনিসটা মাথায় রাখবা। তাপমাত্রার পরিবর্তন না হলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটে না। আমার যদি টিটা স্থির থাকে এবং একটা সিস্টেমে গ্যাস থাকে, আমি গ্যাসের আয়তন বাড়াই বা চাপ বাড়াই, আমার গ্যাসের অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন আসবে না। পরিবর্তন তখনই আসবে যখন আমার তাপমাত্রা চেঞ্জ হবে। আমি তো একটা জিনিস এখানে তোমাদের দেখাই, তো আমি ফাইনালি জিনিসটা এভাবে লিখতে পারি, F/2 nRT। আমার এখানে কোন ভ্যারিয়েবলটা যদি আমি চেঞ্জ করি তখন আমার ইউ ইউটা চেঞ্জ হবে, অবশ্যই টি, কারণ আমি এখানে বলছি তাপমাত্রা চেঞ্জ না হলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে না। তো আমার এখানে টি এর পরিবর্তন হলে ইউ এর পরিবর্তন হবে। তো আমি কী করলাম, টি এর সাপেক্ষে উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করলাম, টি এর সাপেক্ষে উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করলাম, ডি ডি টি ইউ ইজ ইকুয়াল টু ডি ডি টি F/2 nRT ইজ ইকুয়াল, এখানে আমার যেহেতু ভ্যারিয়েবলটা মিলে নাই, তো এটা এটার মতন থাকলো সামনে। আমার F/2 n আর হচ্ছে কনস্ট্যান্ট, তো আমি এটা বাইরে আনলাম। আর যেহেতু আমার এটা ভ্যারিয়েবল মিলছে, তো আমার এটা ডিফারেন্সিয়েট হইলো, তো ডিফারেন্সিয়েট হওয়ার পর আমার থাকে 1। তো আমি যদি ডিটিটা ওই সাইডে পাঠিয়ে দিই, তখন আমার থাকে ডিউ ইজ ইকুয়াল টু F/2 nR ডিটি। তো এই জিনিসটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এই জিনিসটা আমি কেন শিখাইলাম, কারণ আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা পড়ার সময় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা বুঝতে হবে, তাই আমি আগে অভ্যন্তরীণ শক্তিটা কী এবং এটার পরিবর্তনটা কী আমি বুঝাইলাম। তো চলো আমরা শুরু করি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র জিনিসটা হলো, আমি এখানে লিখে দিছি যে যখন কোনো সিস্টেমে তাপশক্তি কিউ সরবরাহ করা হয়, তখন সেই তাপশক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এবং বাকি অংশ দ্বারা সিস্টেম তার পরিবেশের উপর বাকি বাহ্যিক কাজ সম্পাদন করে। জিনিসটা আমরা বুঝি না, আমি বুঝাইতেছি তোমাকে একটা উদাহরণ দিয়ে। ধরো আমার কাছে এখানে একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারে এখানে পিস্টন এবং পিস্টনটা নিচে আছে গ্যাস। আমি করলাম কি, নিচে দিয়ে তাপ দিলাম, ধরো এটা আমার মোমবাতি, নিচে দিয়ে আমি তাপ দিলাম। তো তাপ দেওয়ার কারণে আমার যে তাপ শক্তিটা, এটা আমার গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে দিল। তো আমার গ্যাসের আগে টেম্পারেচার ছিল T1, পরে টেম্পারেচার হলো T2। তো T2 হওয়ার পরে হইলো কি,
গ্যাস নিজে থেকে একটা বল বা প্রেসার উপর দিকে দিল, এফ উপর দিকে দিল। তো হইল কি, আমার এই পিস্টনটা ধরো এদিকে এসে গেল, যেহেতু খুব ক্ষুদ্র পরিবর্তন হইব, তাই আমি এটাকে ডেল এক্স বড় বুঝায়, আমি এটাকে বললাম ডিএক্স। ডিএক্স পরিমাণ উপর দিকে সরাইলো, তো এখানে আমি কিউ পরিমাণ চাপ দিছি, আমার ডিএক্স পরিমাণ পিস্টনটা সরছে এবং অভ্যন্তরীণ শক্তি ইউ পরিমাণ বাড়ছে। অর্থাৎ আমি কিউ পরিমাণ তাপ দিলাম, আমার ডাব্লিউ পরিমাণ কাজ হলো, কিন্তু তার আগে আমার যে গ্যাস, তার অভ্যন্তরীণ শক্তি ইউ পরিমাণ মানে বাড়লো। কিন্তু অভ্যন্তরীণ শক্তি না, আমরা আগে থেকে ডিফাইন করতে পারি না যে অভ্যন্তরীণ শক্তিটা কত পরিমাণ ছিল। আমরা অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তনটা সেটা নির্ণয় করতে পারি, যে অভ্যন্তরীণ শক্তি এত থেকে এতটুকু পর্যন্ত গেছে। আমরা পরিবর্তনটা শুধুমাত্র ডিফাইন করতে পারি, তাই আমরা সর্বদা অভ্যন্তরীণ শক্তির ইউর আগে একটা ডেল চিহ্ন দিই, যা দ্বারা বোঝায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এখন আমি ডেল চিহ্ন যেহেতু দিছি, এখানে কেমন হিজিবিজি লাগতেছে না? তো আমি করতে পারি কি, এই ডাব্লিউর সামনেও ডেল চিহ্ন দিলাম, ডেল ডাব্লিউ, এবং কিউর সামনেও ডেল চিহ্ন দিলাম। এখানে আমার তাপমাত্রার পরিবর্তন হলে আমার কাজেরও পরিবর্তন হবে, তো সাথে সাথে আমার যে অভ্যন্তরীণ শক্তি তারও পরিবর্তন হয়। এবং এই জিনিসটাই হচ্ছে আমাদের উপরে বলছে, যে আমি একটা সিস্টেমে যদি কিউ পরিমাণ তাপ শক্তি দিই, তখন কিছু পরিমাণ তাপ শক্তি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে চলে যাবে, এবং কিছু পরিমাণ যে বাকি পরিমাণ তাপ শক্তিটা আছে সেটা দ্বারা কাজ হবে। আমি যদি আরেকবার একটু আমার উপরের লেখাটা পড়ি, কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয়, তখন সে তাপ শক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে, এবং বাকি অংশ দ্বারা সিস্টেম তার পরিবেশের ওপর বাহ্যিক কাজ সম্পাদন করে। তো আমাদের প্রথম সূত্রটা না, আসলে এটা পুরা তুমি মনে রাখবা, দুনিয়া উল্টাই গেলেও এই জিনিসটা পাল্টাইবে না, এই জিনিসটা থাকবে, এই সূত্রটা এটা। তো এটাকে আমরা আরেকভাবে লিখি, ডি কিউ সমান সমান ডিউ প্লাস ডিউ ডিডাব্লিউ। এই জিনিসটা কোনোভাবে পাল্টাবে না, দুনিয়া উল্টাই গেলেও জিনিসটার মতোই থাকবে। আমি যদি একটু ভালো মতন সবগুলা একটু ডিফাইন করে দিই, যে ডেল কিউটা কি। ডেল কিউ হচ্ছে আমার তাপ শক্তির পরিমাণ, আমার ডেল ইউ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আর আমার ডেল ডাব্লিউ হচ্ছে আমার কৃত কাজ। আমি নিচে ছকে লিখছি কি, ডিকিউ কখন ঋণাত্মক ধনাত্মক হয়, কখন ডিইউ ঋণাত্মক ধনাত্মক হয়, কখন ডিডাব্লিউ ঋণাত্মক ধনাত্মক হয়। তো বিষয়টা আমি লিখছি কি, এখানে যখন আমার সিস্টেম থেকে আমি তাপ সরবরাহ করব, তখন আমার ডিকিউ হবে পজিটিভ, মানে আমার ডিকিউ হবে পজিটিভ। আর যখন আমি সিস্টেম থেকে তাপ শক্তি নিয়ে যাব, সিস্টেম তাপ হারাই ফেলবে কোনোভাবে, তখন আমার ডিকিউ হবে নেগেটিভ। অর্থাৎ তোমার সিস্টেমে যদি তুমি তাপ শক্তি দাও, সিস্টেম নিজে থেকে কোনো জিনিস খরচ করবে না, নিজে থেকে কোনো তাপ শক্তি খরচ করবে না, সে বাইরে থেকে যেটা পাইতেছে সেটা দিয়ে কাজ করতেছে। কিন্তু তোমার সিস্টেম কাজই করতেছে, বাইরে থেকে কোনো তাপ শক্তি পাইতেছে না, সে তার নিজের তাপ শক্তি দিয়ে কাজ করতেছে, তখন তার ডিকিউটা নেগেটিভ হয়ে গেছে। তো চলো আমরা অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে জিনিসটা দেখি। ধরো তোমার কাছে এমন একটা পদ্ধতিতে বেলুন বানানো আছে, যেটা আসলে তাপ দিলে কোনো প্রকারের ক্ষতি হবে না, ভিতরে গ্যাসের পরিবর্তন আসবে জাস্ট। ধরো তুমি এখানে তোমার এই বেলুনে তাপমাত্রা বাড়াইলে কি হলো, তোমার বেলুনের যে ভিতরে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলো তাপমাত্রা বাড়লো, তাপ শক্তি গ্রহণ করলো। তো হলো কি, আমার যে বেলুনের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেল এবং তারা এক্সপ্যান্ড করলো, তাদের আয়তন বেড়ে গেল। এবং পরক্ষণে অন্য একটা ঘটনায় করলা কি, তুমি এই বেলুনটার তাপমাত্রা
কমাই দিলা বা ধরো ফ্রিজে রেখে দিলা। ফ্রিজে রাখলে যে আমার অভ্যন্তরীণ শক্তি ছিল বেলুনের, সেটা কমে গেল। তাপমাত্রা কমছে তো অভ্যন্তরীণ শক্তি কমে গেল, তো বেলুনটা আমার চুপসাই গেছে। প্রথম কেসে আমার যেহেতু অভ্যন্তরীণ শক্তি বাড়ছে, অভ্যন্তরীণ শক্তি যেহেতু বাড়ছে, তো আমার এখানে অভ্যন্তরীণ শক্তি ডি হবে পজিটিভ। আর যেহেতু আমি টেম্পারেচার কমাই দিছি, যার কারণে আমার অভ্যন্তরীণ শক্তি কমে গেছে এবং বেলুনের আয়তন ছোট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমার ডিও হয়ে গেল নেগেটিভ। জিনিসটা বুঝলাম। এখন ডিডাব্লিউর ক্ষেত্রে আমি যদি বুঝতে যাই, ধরো ধরো তোমার বাসায়, আমি আগে নেগেটিভ দিয়ে শুরু করি। তোমার একটা বাসা আছে, এই বাসা এই বাসায় বাইরে থেকে কেউ অনেক পরিমাণ বল প্রয়োগ করলো, বল প্রয়োগ করলো তো তোমার বাসাটা হইলো কি, চুপসাই গেল। বল প্রয়োগ করছে মানে বাইরে থেকে তোমার বাসার উপর কাজ করছে, যার কারণে তোমার বাসাটা ছোট হয়ে গেছে। তোমার বাসাটা ছোট হয়ে গেছে তার মানে সিস্টেমের উপর কাজ করছে। তোমার বাসাটা যদি একটা সিস্টেম হয়, সিস্টেমের উপর কাজ করে সিস্টেমটাকে ছোট করে ফেলছে। তুমি এখনো বাসার ভিতরে আছো, ধরো তুমি বাসার ভিতরেই আছো। এখন পরক্ষণে আরেকটা যদি আমি ঘটনা চিন্তা করি, এই ঘটনায় তুমি অনেক শক্তিবান, তোমার অনেক শক্তি আছে। তো তোমার শক্তি দিয়ে তুমি করলা কি, তোমার বাসাটা এক্সপেন্ড করলা, অনেক বড় করলা। তোমার বাসাটা তুমি অনেক বড় করলা, অনেক বড় করলা, তোমার বাসাটা তুমি অনেক বড় করলা। তো এখানে তুমি সিস্টেম, তুমি যেহেতু সিস্টেম, তুমি কাজ করে তোমার বাসাটা বড় করছো। তোমার বাসার তুমি সিস্টেম, তুমি কাজ করে তোমার সিস্টেমটা, তোমার বাসাটা বড় করছো। এই ক্ষেত্রে যেহেতু দুইটা ঘটনা, দুইটা কনক্লুশন। তোমার বাসার উপর যখন কাজ করতেছিল কেউ, তোমার বাসার উপর যখন কেউ কাজ করতেছিল, তখন তোমার সিস্টেমের উপর কাজ করতেছিল, যার কারণে তোমার ডিডাব্লিউ হয়ে গেল নেগেটিভ। কিন্তু তুমি পরক্ষণে করলা কি, তোমার নিজের শক্তি দিয়ে তোমার সিস্টেমটাকে বড় করলা, সিস্টেমটাকে বড় করলা, তোমার বাসাটাকে বড় করলা, তুমি নিজে কাজ করলা। এই জন্য তোমার ডিডাব্লিউ হয়ে গেল পজিটিভ। হয়তো জিনিসটা বুঝছি, এই উদাহরণগুলো হয়তো কোনোদিনও ভুলবা না। তো চলো আমরা তাপগতীয় চলক, নেক্সট টপিক আমাদের তাপগতীয় চলক। চলক জিনিসটা কি? চলক সেটা যেটা সবসময় পরিবর্তন হয়। এখানে আমার ইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তি, পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, টি হচ্ছে তাপমাত্রা, কিউ হচ্ছে তাপ, তারপর আমার ডাব্লিউ হচ্ছে কাজ, এস হচ্ছে এন্ট্রপি। আমরা এই টপিকগুলো পরবর্তীতে পড়বো। কিন্তু তাপগতীয় চলকটা আসলে কি? ধরো তোমার কোনো একটা সিস্টেম এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে গেছে, তো এই সিস্টেমে যাওয়ার কারণে তোমার কি কি জিনিস চেঞ্জ হয়েছে, যে জিনিসগুলো চেঞ্জ হয়েছে সেটাই হচ্ছে আমার তাপগতীয় চলক। বুঝলাম। তাপগতীয় চলক বলতে জাস্ট এতটুকু মনে রাখো যে এইগুলো হচ্ছে তাপগতীয় চলক, এগুলার পরিবর্তন হয় বলে এগুলা তাপগতীয় চলক, তাপগতিবিদে এগুলার পরিবর্তন হয় বলেই এগুলা তাপগতীয় চলক। তো তাপগতীয় প্রক্রিয়া, আমাদের মোট 4টি তাপগতীয় প্রক্রিয়া আছে। 1 সমচাপ, 2 সম আয়তন, 3 সমষ্ণ, 4 রুদ্ধ তাপীয়। তো এই সমচাপ যেহেতু আমরা এখানে বুঝতে পারতেছি যে চাপ স্থির থাকবে, এখানে চাপ স্থির থাকবে, অর্থাৎ P is equal to constant। এখানে সমায়তন অর্থাৎ আয়তন স্থির থাকবে, অর্থাৎ V constant। এখানে আমার সমষ্ণ অর্থাৎ তাপমাত্রার কোনো চেঞ্জ হবে না, তাপমাত্রার কোনো চেঞ্জ হবে না। এখানে আমার টি কনস্ট্যান্ট। রুদ্ধতাপীয়তে আমার তাপমাত্রার মানে তাপ শক্তির কোনো চেঞ্জ হবে না, তাপ শক্তির কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ আমার যদি একটা সিস্টেমে এত পরিমাণ তাপ শক্তি আছে, আমি এই সিস্টেমের মধ্যে কোনো প্রকারের তাপ শক্তি ইনপুট করতে পারবো না, আমার সেটা রুদ্ধতাপী প্রক্রিয়া হবে। তাপের কোনো পরিবর্তন হবে না। আমাদের ক্লাস এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে এই
চারটি তাপগতীয় প্রক্রিয়ার যে সূত্রসমূহ আলোচনা করব এবং চারটি তাপগতীয় প্রক্রিয়ার চারটি গ্রাফ আছে, আমরা চারটি গ্রাফ নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসে এতটুকুই। সবাইকে লাস্ট পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ।